বিন্দু যখন এই জায়গায় এলো, আজ থেকে 4 সাড়ে 4 বছর আগে, তখন মেয়েটা অবুঝ। সেই অবুঝ কালের ভালোবাসা তুমি। আমি জানি না তুমি তাকে কখনো ভালোবাসবে কিনা, তবে এতটুকু জেনো, বিন্দুর জীবন অনেক কঠিন। সেই কঠিন জীবনে বহু বছরের ভালোবাসা তুমি। তবে আমার ভালোবাসার চেয়ে বেশি বয়স না ওর ভালোবাসার, তাই না বলো রুবি? তবুও দুঃখ, আমার জীবন কঠিন হয় বলে কেউ বুঝলো না। শেষ কথাটুকু হিরণ ঠাট্টার ভঙ্গিতেই বলল, বলে হাসলো। তবে হাসলো না করবি, বরং মুখ চোখ অসহায় করে বলল, তোমার জীবনও কষ্টের, আমি জানি এটা। রুবি পাষাণ, তবে অবুঝ নয়। আমি এটাও জানি হুতুমের মাস্তান চিরজীবন ভালোবাসা খুঁজে গেছে নানান দরজায়, কিন্তু সৎমা থেকে শুরু করে নিজের বাবা কেউ তাকে ভালোবাসেনি। মাঝবেলাতে এসে পাষণ্ড রুবিও ভালোবাসেনি। তাই তো আমি মাস্তানকে ভালোবাসে ভরপুর একটা মেয়ের জীব কাছে দিতে চেয়েছি। আমার বিন্দু কিন্তু ভীষণ ভালোবাসতে জানে। ভালোবাসা না পাওয়ার যে আফসোস, তা তোমার ঘুচে যাবে, দেখো, ঘুচে যাবে। কিন্তু আফসোস থাকুক রুবি, আফসোস না থাকলে যে আমার রুবিকে আমি আফসোস না থাকলে যে আমার রুবিকে আমি ভুলে যাব, আমি চাই না আমার জীবন আর সে উত্তম নারীকে আমি ভুলে যাই। রুবি, ভালো থেকো, ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। গাড়ি তার বিদায় ধ্বনি জানিয়ে যাত্রা শুরু করলো। হাউমাউ করে কেঁদে উঠল বিন্দু, যেন কেঁদে কেটেই আটকে দিবে প্রিয় মানুষদের বিদায়। হুতুম হিরণের পেটে মুখ গুজে কাঁদছে। করবি জড়িয়ে ধরল বাণীর খাঁচাটা। ভেতরটা তার ফেটে যাচ্ছে, ঠোঁটে হাসি অথচ মলিন, মুখ ভেসে যাচ্ছে ও বিষাদ অশ্রুতে। বিন্দুর কান্নার দাপট কমাতে হিরণ ওর এক বাহু জড়িয়ে ধরল। করবি যেতে যেতে সবটুকুই দেখলো, খুব নীরবে, খুব একা, অথচ তার চোখ বলে গেল আধারে ফুটতে চাওয়া এক প্রেমের ফুল অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। কারণ কখনো কখনো একটি অঙ্কুর বিনষ্ট হওয়ার ফলে কয়েকটি ফুল সজীব থাকে। করবি হাত নাড়িয়ে বিদায় জানালো, বিড়বিড় করে বলল, কাঁদিস না বিন্দু, এবার তো সত্যি সত্যি একটা সংসার হবে, দারুণ সংসার। আমি না হয় কোথাও পচে গলে বেঁচে থাকবো, কেবল বাঁচতে হবে বলেই বাঁচবো। বাড়ির নাম উদাসভিলা, যেখানে এসে উঠেছে করবীরা। করবী বুঝে পাচ্ছে না কেন বাড়িটির এমন নামকরণ করা হয়েছে। সাদা ঝকঝকে ফকফকে পরিষ্কার বাড়িটিকে তার কোনো দিক থেকে উদাস মনে হচ্ছে না, বরং হাস্যোজ্জ্বল একটা বাড়ি মনে হচ্ছে। বুকটাও শান্তিতে ভরে গেছে রুমগুলো দেখে। কি সুন্দর, কি মনোমুগ্ধকর। ওরা আগে যে বাড়িটিতে ছিল, সেই বাড়িটির কোনায় কোনায় ফ্যাকাশে দারিদ্রতার চিহ্ন ছিল, অথচ এই বাড়িটা ভিন্ন, অন্যরকম। করবীরা এখানে আসতেই সব জিনিসপত্র নামানো থেকে শুরু করে গোছগাছ করার দায়িত্ব পালন করেছে তিমির, তাও পাকা হাতে। কোথায় কোন আসবাবটা রাখা হবে, কিভাবে রাখলে সুন্দর হবে, এই সব কিছু দায়িত্ব নিয়ে করেছে সে। যদিও করবী বাদ সেধেছে, কিন্তু লোকটা শুনেনি। কি সুন্দর সবটা গুছাতে সাহায্য করলো। তৈয়ব হোসেন মেয়েকে তন্মধ্যে একবার আড়ালে ডেকেছিলেন, বলেছিলেন, মা, এত বড় বাড়ি ছিঁড়লে উনি বোধহয় এসব এর আগে কখনো করেনি। ওনাকে না করে দে এসব করতে। তাছাড়া আমাদের আসবাবপত্রেও যে করুণ অবস্থা, তোর নিশ্চয়ই তার সামনে এসব দেখাতে লজ্জা লাগছে। করবীকে চিনতে বাবার ভুল হয়েছে বলে করবী হাসলো, বেশ অকপটে উত্তর দিল, লজ্জা কেন করবে আবু? ভাঙা হোক নষ্ট হোক, এই জিনিসগুলো কিনতে আমাদের কত পরিশ্রম করতে হয় জানো? অনেক পরিশ্রম করার পরেই কিনতে পেরেছি এগুলো। আমাদের যেমন সামর্থ্য তেমনটাই করেছি। কে কি ভাবলো তাতে কি যায় আসে? এগুলো তো চুরির জিনিস নয়, পরিশ্রমের। মেয়ের এমন চোখ ঝলমলে করা উত্তরে বাবার বুক গর্বে ভরে উঠেছিল। কজন মানুষ নিজের অবস্থানে সুখী হতে পারে। তিমিরের আগে পিছে করবীও কাজ এগিয়ে দিচ্ছে। তিমির করবীর পড়ার টেবিলটা ঠিক করছিল। টেবিলের একটা পা বাঁকা হয়ে হেলে যায় বিধায় সে সেটা ঠিক করছে ব্যস্ত হাতে। করবী তার জন্য এক কাপ চা নিয়ে এলো। ঘরমাক্ত ব্যস্ত তিমিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চাটা নিন। তিমির ভ্রু কুঁচকে ছিল তখনও। হাতুড়িটা পাশে রেখে চা নিল। এক চুমুক দিতেই তার চোখে মুখে তৃপ্তি ছড়িয়ে পড়ল। প্রশংসা করে উঠল সে। এত ভালো চা বানাতে পারো? করবী হেসে ঘাড় কাত করলো, ঠোঁট উল্টে বলল, ভালো পারি কি না জানি না, তবে পারি। কেবল ভালো না, অসাধারণ পারো। ধন্যবাদ। তিমির কথা শেষ করার আগেই হাতুড়ি উঠল করবীর হাতে। বিজ্ঞ হাতে শুরু হলো খুটখাট। তিমির নিষেধ করলো, আহা, ধরছে কেন? পারবে না? গত 3 বছর যাবত এই টেবিলের হেলিয়ে যাওয়া আমিই আটকাচ্ছি, আর আপনি কিনা বলেন পারবো না? এই হাত কিন্তু সব পারে। করবীর কথায় তীব্র আত্মবিশ্বাস। তিমির তবুও হাতুড়িটা টেনে নিল। এই হাত সব পারে তা জানি, তবে আমি চাই
এখন থেকে এই হাত ততটুকু পারো যতটুকু কোমল। কঠিনটুকু না হয় আমার জন্য রইল। দায়িত্ব নিয়েন না, কঠিনগুলো কিন্তু বেশি কঠিন, হাতুড়ি চালানোর চেয়েও বেশি। পারবেন তো? তিমির চা খেতে খেতে জবাব দিল। সেটা না হয় সময় বলো। তিমিরের চোখ স্থির হয় তখন করবীর ডান গালের পাশের টিলটায়। আপাদমস্তক সুন্দর একটি মেয়েকে অসম্ভব সুন্দর করতে ভুলভাল জায়গায় বোধ হয় এমন কালো মিসমিসে তিল থাকলেই হয়। করবীর এই পলকহীন দৃষ্টিতে অস্বস্তি হচ্ছিল, তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, বাড়িটির নাম উদাস ভিলা কেন? হয়তো বাড়ির মালিক কখনো বুঝতে পারেনি তার বাড়িতে এমন এক চঞ্চল নারী এসে বাড়িটিকে ধন্য করে দেবে, তাই। তিমিরের কণ্ঠে ঠাট্টার রেশ। করবী আর চোখে তাকিয়ে হেসে দিল। তাই হাসি মিলিয়ে হাসলো তিমিরও। সেই হাসি ছুঁয়ে দিল প্রকৃতিকে। তাই মেঘমুক্ত আকাশেও দেখা দিল হঠাৎ বাতাসের। মজা করছেন? তোমার কি সত্যি মনে হলো আমার কথাটা? না, তা কেন হবে? তাহলে আবার জিজ্ঞেস করছো কেন মজা করছি কিনা? তিমিরের কথার মার পেঁচে করবী ভ্যাবাচাকা খেলো। আঁখি দুটো হিমশিম খেলো বিপরীত দিকের আঁখি দুটিতে তাকাতেই। তিমিরের হাসির কণ্ঠ ততক্ষণে চাঙা হয়ে গিয়েছে। হাসির শব্দ ছুটছে যেন সিলিং। করবী মুখ ভ্যাংচালো। উঠে যেতে নিলে তার নরম হাতটি মুঠোতে নিয়ে থামিয়ে দিল তিমির। খালি চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বলল, উদাস বিলার মালিক হয়তো উদাস ভীষণ, নয়তো বাড়িটি যখন করেছিলেন তখন হয়তো তার জীবনে উদাস বাতাস বইছিলেন, তাই বাড়ির নাম সেই বাতাসের তালি রেখে ফেলেছেন। আই এম নট শিওর, কোনো একদিন না হয় তুমি জিজ্ঞেস করে নিও ওনাকে। করবী সম্মতি দিল। চায়ের কাপ নিয়ে যেতে যেতে বলল, টেবিল পরে ঠিক করবেন, এখন হাত মুখ ধুয়ে আসুন। দুপুর গড়িয়ে গেল যে, খেতে আসুন। তিমির তুমুল শব্দে টেবিলে হাতুড়ি চালিয়ে বলল। মনে হচ্ছে কেন বউ ডাকছে। করবী কি শুনল নাকি শুনল না তা সে মুখ ঘুরিয়ে দেখারও প্রয়োজন বোধ করল না। ক্লান্ত রৌদ্রদগ্ধ একটি আকাশ মাথার উপর ঝিমিয়ে এসেছে। সারাটা দিন তার চলে গেল ভার্সিটি টিউশন সামলিয়ে। মাস্টার্স ফাইনাল চলছে, পড়াশোনার চাপও যাচ্ছে ভীষণ। টিউশনি বাসা থেকে বের হতেই তার পেট ডেকে উঠল। জানান দিল তীব্র ক্ষুধার। সময় 5:30। আরও একটা টিউশনি নিয়েছে সে, 2 দিন হলো। এখন সে বাসাতেই যেতে হবে। এদিকে খিদেও লেগেছে ভীষণ। নেতিয়ে আসা শরীরটা টেনে সে ঢুকলো নতুন টিউশনির বাসায়। ক্লাস 9-এর একটা মেয়েকে পড়ানো শুরু করেছে। মেয়েটির ছোট পরিবার, মা বাবা আরও। মা বাবা দুজনেই থাকেন অফিসে। করবীর সাথে কেবল প্রথম দিন ভদ্রমহিলার ফোনে কথা হয়েছে। ব্যস্ত থাকেন ভীষণ। মেয়েটি চুপচাপ স্বভাবের। করবী ঢুকে টেবিলে বসতেই মেয়েটি উঠে গেল। ছুটে গিয়ে গ্লাস পানি এবং একটা ট্রেতে করে বিস্কুট নিয়ে এলো। সেগুলো করবীর সামনে রাখতে করবী চমকালো, অবাক হয়ে বলল, এগুলো? ভাবি বলল গতকাল টিচার আসলে নাকি টিচারকে পানি দিতে হয়, আর খালি পানি দিতে নেই, তাই বিস্কুট দিলাম, খেয়ে নিন ম্যাম। করবী বিস্মিত হলো। ভাবি কে? পাশের ফ্ল্যাটের ভাবি, ওই যে যাদের দরজা খোলা দেখলেন, সেই ফ্ল্যাটেরই তুষার ভাইয়ার বউ। ভাবির সাথে বেশিরভাগ সময় আমিই কথা বলি, আড্ডা দেই। করবী আর কিছু না বলে পানিটা খেলো। আস্তে ধীরে বিস্কুটও খেলো। তন্মধ্যে ড্রয়িং রুমে কেউ একজন প্রবেশ করলেন। যেহেতু ফ্ল্যাটের দরজা খোলাই ছিল, এসেই ঝলমলে কণ্ঠে বললেন, আপনি বুঝি ঘুড়ির নতুন টিচার? ঘুড়ি তো দুদিনেই টিচারের ভক্ত হয়ে গিয়েছে, তাই পরিচিত হতে এলাম। অপরিচিত নারীকণ্ঠ পেতেই করবী ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল। করবীর প্রশ্ন করতে দেরি, অথচ ঘুড়ির ভাবির হাস্যোজ্জ্বল মুখ ফ্যাকাশে হতে দেরি হলো না। মেয়েটার হাত কাঁপছে, যার দরুন হাতে থাকা ট্রে এবং ট্রের সামগ্রীও কাঁপছে। মেয়েটির আকস্মিক পরিবর্তনে ভড়কে গেল করবী। ঘুড়িও ছুটে এলো, ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো, কি হলো? তখনও ভাবি দরদর করে ঘামছে। অস্ফুট স্বরে করবীর দিকে তাকিয়ে বলল। আপনি আপনি আশা? করবী অকপটে তার পরিচয় দিল। আমি রক্ত করবি। কেন, কি হয়েছে? ঘুড়ির ভাবি দ্রুত সোফায় বসলো। ট্রেটা রাখলো সোফার সামনে সেন্টার টেবিলটায়। শাড়ির আঁচলে মুছল মুখ। কম্পনরত কণ্ঠে বলল, সরি, আমি ঘুড়ির ভাবি বিদিশা, পাশের ফ্ল্যাটেই থাকি। আপনি আমাকে দেখে এমন চমকে গিয়েছিলেন যে? নীরবতা ছিন্ন হলো করবীর প্রশ্নে। থতমত খেলো বিদিশা। কথা ঘোরানোর অভিজ্ঞ চেষ্টা। পরিচিত লেগেছিল বড়। ও, কাকে ভেবেছিলেন? কে হয় আপনার? করবীর প্রশ্নে বিদিশা হতাশ শ্বাস ফেলল। দৃষ্টি তার উঠতে থাকা পর্দায়। হতাশ কণ্ঠে বলল, তেমন কেউ না, মুখ পরিচিত থাকে না অনেক, তেমন। করবী আর প্রশ্ন করল না। জানার কৌতূহল তার থিতি এলো। বিদিশা পরিস্থিতি ঘোরালো নতুন প্রশ্নে। কোথায় থাকেন আপনি? নওয়াজ গলি, বাড়ি নং 3। কে আছে পরিবারে?
কেবল বাবা। করবীর উত্তরে যেন বিদিশার মুখমণ্ডলে থাকা কালো ছায়া সরে গেল অনায়াসে, যা গোপন হলো না করবীর চোখ থেকে। বিদিশা এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, প্রাঞ্চঞ্চল ভাব দেখা গেল তার অঙ্গ জুড়ে। বলল, প্রশ্ন করছি বলে রাগ করবেন না যেন ভাই। করবীর সুন্দর সাবলীল উত্তর। রাগ করবো কেন? কৌতূহল মানুষের থাকবে, সেটাই তো স্বাভাবিক। করবীর উত্তরে চকচক করলো বিদিশার চোখ। না, মেয়েটা যথেষ্ট ভালো। পড়েন কোথায়? হিমসাগর ইউনিভার্সিটি, মাস্টার্স পরীক্ষা চলছে। বিদিশা এবার চমকালো, অবাক কণ্ঠে বলল। মাস্টার্স দিচ্ছেন? করবী স্মিত হাসলো। জি দিচ্ছি। আপনাকে দেখে বোঝার উপায় নেই, ভেবেছিলাম বড়জোর অনার্স 3য় বর্ষের ছাত্রী। এবার করবীর হাসি বিস্তৃতি লাভ করলো, বলল, অত ছোট লাগেনি? তাকে তো আমি নিজেই এই বছর অনার্স ফাইনাল দেব। আমি আপনার ছোট, তবে ঘুড়ির ভাবি আমি। আপনি নাম ধরে ডাকতে পারেন। রিপিট। করবীর সহজ সরল আবদারে যেন বিদিশার মন পুলকিত হলো। সে দু কদম এগিয়ে এসে তার দুহাতে করবীর হাত ধরল, ভীষণ আন্তরিকতার সঙ্গে বলল, আমার শুনতে ভালো লাগবে, আপু ডেকো। করবী বিদিশার এমন আন্তরিকতায় মুগ্ধ হলো। বেগুনি রাঙা সুতি শাড়িতে এই সুন্দর মেয়েটিকে তার নির্ভেজাল মানুষ মনে হলো। কতজন পারে এমন করে মিশতে? মানুষ তো আজকাল অহংকারের খোলসে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে আর ডানা মেলে উঠতে চায় না। তার মাঝে এমন দু একজন হয়তো থেকে যায় সব অহংকার পিছু ফেলে। কোমল গাঢ় সন্ধ্যা নীল শাড়ি জড়িয়ে আসমান জুড়ে যেন হাঁ পিত্তেশ করছে কোন সে ব্যথায়। বেদনার নীলে আকাশ জর্জরিত, মিহি বাতাস এসে বিনা বিজ্ঞাপনে নিঃশব্দে আলিঙ্গন দিয়ে যাচ্ছে মানব শরীরে। সে আলিঙ্গনকে সঙ্গী করে বাড়ি ফিরল করবী। দরজার সামনে আসতেই পা থেমে গেল তার। 3 জোড়া পরিচিত জুতো উকিঝুঁকি দিচ্ছে দরজায় এলোমেলো ভঙ্গিতে। করবী ত্রস্ত হাতে বেল বাজালো। সেকেন্ড পেরুতেই ঝড়ের গতিতে দরজা খুলল কেউ। সে কেউটা বিন্দু, টিয়ে রঙের সালোয়ার কামিজের গাঢ় কাজল রঙের বিন্দু, যার চোখে পদ্মপুকুর উপচে পড়ে মায়া নিয়ে। করবীর আনন্দে চোখ টলমল করে উঠল, ছুটে গিয়ে জড়িয়ে ধরল বিন্দুকে। সকল ক্লান্তিরা হামাগুড়ি দিয়ে যেন ছেড়ে গেল দেহ। বিন্দুও জড়িয়ে ধরল তার আপাকে, ভেজা কণ্ঠ। দূরে এসে দূরের মানুষ বানাইয়া ভুইলা যাওয়ার ফোন দিয়ে আসছো আপা? তা তো হইব না। করবীরও কণ্ঠ কাঁপছে। তোদের ভোলা যাবে আদৌ? ভুলতে দিলে না ভুলতে পারবা? করবী জড়িয়ে রাখলো বিন্দুকে অনেকক্ষণ। এই ব্যস্ত নগরীতে তার বুকের ভেতর কোথায় একটা ধারালো সূচ বসেছিল। সে যাযাবর সূচের ইতিহাস বুঝতে পারেনি, এখন বুঝছে। এই যে বিন্দুকে জড়িয়ে ধরার পর ব্যথার অস্তিত্ব বিলীন হচ্ছে, তার মানে এই সূচ কাছের মানুষদের দেখতে না পাওয়ার যন্ত্রণায় গেঁথেছে। আলিঙ্গনে বিন্দু লেপ্টে থাকলেও করবী অনুভব করলো ছোট্ট একটা দেহ জড়িয়ে ধরেছে তার পা। করবী না দেখেও অনুমান করলো দেহটিকার। বিন্দুকে ছেড়ে সে ছোট দেহের অধিকারীকে কোলে তুলে নিল। ঝলমলে কণ্ঠে বলল, হুতুম বুঝি আমায় অনেক মিস করেছে? হুতুমের বাদামি নয়নে জলের সমুদ্র, টলমলে চোখের মেয়েটি অভিমানী স্বরে বলল, তাহলে কটা দিন আমার কাছে থেকো। থাকতে তো মন চাই, কিন্তু আমি যে বিন্দুবালেরা ছাড়া ঘুমাইতে পারি না। কত না মজা হইতো যদি এক লোকে থাকতাম। হুতুমের হতাশায় সকলেরই মন খারাপ হয়। কথাটা তো কেবল একা হুতুমের না, সকলের মনেই এই এক টানাপোড়ান। ইচ্ছে আত্মহত্যা দিচ্ছে বারে বারে। গম্ভীর পরিস্থিতি গমগমে করতে ভেসে এলো পুরুষের কণ্ঠ। আমিও আসলাম, কিন্তু এমন যে মূল্য পাবো না সেটা বুঝিনি। করবী ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। হিরণ বসে আছে ড্রয়িং রুমে রাখা চৌকিটাতে, ঠোঁটে নিখাদ হাসি। করবী হুতুমকে কোলে নিয়ে এগিয়ে গেল হিরণের কাছে, হাসি বজায় রেখেই বলল, মূল্যবান মানুষ সব সময় মূল্যবান, নতুন করে আর কি মূল্য দেব? তাই বলে একটু জিজ্ঞেস করবে না কেমন আছে? হিরণের কণ্ঠে ফাজলামোর রেশ। আপার ছাড়া যে তুমি ভালো নাই এটা আপা ভালো করেই জানে, তাই আপা আর নতুন করে জিগায় নাই তোমারে। হিরণে প্রত্যুত্তরে মজা করেই কথাটা বলল বিন্দু, কিন্তু কথাটা নিখুঁত সত্যি হয় পাংশুটে হয়ে গেল করবীর মুখ। হাসি থেমে গেল হিরণেরও। করবী পরিস্থিতি ঘুরাতে বাহানায় ছুটে গেল রান্নাঘরে। বাবা ততক্ষণে চা বানিয়ে কাপে ঢেলে ফেলেছেন, বিস্কুট সাজিয়েছে প্লেটে। করবীকে দেখে গাল ভরে হাসলেন তৈয়ব হোসেন। টাকা আছে তোর কাছে মা? করবী চায়ের ট্রেটা হাতে তুলে নিল, চোখের পলক ফেলে ইশারায় আশ্বস্ত করল। আছে, চিন্তা করো না, আমি এক্ষুনি বাজারে যাব। মেয়ের বুদ্ধিমত্তায় খুশি হলেন বাবা, মাথায় হাত বুলিয়ে বললেন, হুতুমটা প্রথম এলো, একটু মুরগি আনিস। আর তিমির ছেলেটা একবার দুপুরে এসেছিল ফলমূল নিয়ে। ফোন নাম্বার থাকলেও ওদেরকে দাওয়াত করে দিস। করবী ঘাড় কাত করে সম্মতি দিয়ে ছুটল ড্রয়িং রুমে। ওরা ততক্ষণে রুম বদলে ড্রয়িং রুম থেকে বারান্দার রুমে চলে গিয়েছে। বাণীকে ছাড়া আড্ডা জমছে না তাই। অবুঝ প্রাণী বাণীরও যেন প্রাণ ফিরে এসেছে ওদের দেখে। ছাড়া ছাড়া শব্দে ডানা ঝাপটে আনন্দ প্রকাশে ব্যস্ত হয়ে গেল পাখিটা। করবী সুযোগ বুঝে বাজারের ব্যাগটা নিয়ে আবারও ছুটল বাজারে।
সারাদিনের ক্লান্তি তার গা ছেড়ে পালিয়েছে সে কখন। ওদের দেখলে মনের খোরাক এমনি মিটে যায়। আর কি লাগে? বাজার থেকে মুরগি মাংস নিল, ইলিশ নিল একজোড়া চকচকে রূপ ইলিশের। বিন্দুর আবার ইলিশ পছন্দ। পুরো বাজার খুঁজে চুনোপুটিও নিল চওড়া দামে। হিরণের পছন্দ। বাবার জন্য শুটকি নিল, বাণীর জন্য বাদাম। কেবল থলের এক কোণা খালি রেখে নিল না নিজের পছন্দের কিছু। বাজার ভর্তি ব্যাগটা নিয়ে বাড়ির পথ ধরল। ভারে হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম, অথচ মনের আনন্দের কাছে তা বড়ই তুচ্ছ হলো। ঘড়ির কাঁটায় সময় তখন 8:30। নীল আকাশে তখন ভরা পূর্ণিমা। আজ ঝুঁকি, আজ বুঝি আকাশেরও আনন্দ ভীষণ। করবী তার ভাঙা মোবাইল দিয়ে তিমিরের ফোনটাতেও ছোট একটা মেসেজ করে দিল, আজ ভরপেট খাওয়া হোক। তারপর না হয় মাস শেষে বাপ বেটি দুদিন উপোস করে থাকবে। আজকের আনন্দ সেদিনের খিদে নিশ্চয়ই মিটিয়ে দিবে। মেসেজ শেষে মোবাইল ব্যাগে রাখতেই পথের বিপরীতে আনমনে দৃষ্টি গেল তার। তার চঞ্চল দৃষ্টি সেখান থেকে সরাতেই হৃদয় মাঝে কেমন যেন পরিচিত এক মুখ ভেসে উঠল। করবী আবার সেখানে তাকালো। ততক্ষণে পরিচিত মুখ অদৃশ্য। করবী ভীষণ মেলানোর চেষ্টা করলো এই মুখখানা কার। ভাবতে ভাবতে হুট করে অস্বচ্ছ স্মৃতিতে জেগে বসলো ভাবনা। বাবার বুক পকেটে থাকা নারীটির সাথে এই মুখের বড়ই মিল। মৃত মানুষকে সে দেখলো। এমন মতিভ্রম হলো তার, যাকে কখনো সে দেখেনি, ভাবেনি, তাকে হঠাৎ রাস্তায় কেনই বা দেখলো। নিঃস্ব শহরে দু চোখ মেলে করবী দেখলো যাকে কখনো দেখার কথা ছিল না, তাকেই দেখলো সেকেন্ডের জন্যে। বুকের উপর দেদার উঠা পড়া শুরু হলো। শরীরে তখন অনাকাঙ্ক্ষিত ঘাম। সে সইতে পারছে না এই দৃশ্য। বারবার স্মৃতি জানিয়ে যাচ্ছে এই অপ্রত্যাশিত দৃশ্য তার কাছে বড়ই যন্ত্রণার। ফুসফুস অক্সিজেনের অভাবে বারবার থেমে থেমে যাচ্ছে। চারিপাশে তো স্নিগ্ধ বাতাস থাকতেও মনে হলো পৃথিবী ডুবে যাচ্ছে লেলিহান দাবানলে। সে সইতে পারছে না এ ডুবে যাওয়া। সে দাঁড়িয়ে থাকতেই হিমশিম খাচ্ছে, তবুও কল লাগালো বাসায় বাবার কাছে। অপর পাশে ফোন রিসিভ হলো মিনিট ব্যয়ে। করবীর কণ্ঠনালীটা কে যেন চেপে ধরে আছে, তবুও তার বাবাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো, মা কই? মা যদি মারাই যান তবে তার মৃত্যু কাহিনী কেন বাবা গল্প করে বলে না আজও? কেন বলেনি এখনো? হ্যাঁ রে মা, বাজার করেছিস? বাবার প্রশ্নে কল্পনার ধূলিসাৎ হয়। করবী চমকে যায়। মায়ের গল্প শোনায়নি বলে যে বাবাকে সে দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, সেই বাবাকে আর মায়ের কথা বলা হয়ে ওঠে না তার। সে কথা ঘুরায়, বাজার শেষ, আমি আসছি আব্বু। তৈয়ব হোসেনের প্রফুল্ল কণ্ঠ। সাবধানে আসিস। ব্যাস, কথা থেমে যায়। সংযোগ বিচ্ছিন্ন হয়। অথচ করবীর কত কিছু জানার ছিল। ছোটবেলার স্মৃতি তার কাছে আবছা, কিংবা নেই বললেই চলে, কিন্তু যতটুকু জানে তার অনেক কাছের মানুষ ছিল, আত্মীয় স্বজনে ভরপুর, তারও একটা জীবন ছিল। তাহলে বাবা কেন সেই জীবনের সাথে বিচ্ছেদ ঘটিয়েছিলেন? নিশ্চয়ই গাঢ় কোনো কারণ আছে। না হয় বাবা কখনো করবীকে এমন একা জীবন দিতেন না। আর কেউ না জানলেও বাবা তো জানতো তার মেয়েটার খুব কাছের মানুষ প্রয়োজন ছিল। তবুও যেহেতু বাবার এই কঠিন শপথ, নিশ্চয়ই কারণ আছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেই কারণ জানা যাবে না, এ যে সঠিক সময় নয় তা করবী ভালো করেই বুঝলো। তারপর বুক ভরে শ্বাস নিল, ছুঁড়ে ফেললো ক্ষণিকের সেই দৃশ্য। কিন্তু মুছে ফেলতে চাইলেও কি সব মোছা যায়? বাড়ি ফিরে সব রান্না করলো করবী। বিন্দু অবশ্য টুকটাক সাহায্য করেছে এসে। করবী নিষেধ সে মানেনি। চঞ্চল হাতে সবকিছু এগিয়ে পিছিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে যায়। শূন্য বাসা আবারও খা খা করে নিদারুণ শূন্যতায়। পুরো পৃথিবী নীরব হতেই করবী গিয়ে বসলো বারান্দায়। বাণী ঘুমাচ্ছে। আগের মতন এই বারান্দাতেও চেয়ার আছে, তবে এই বারান্দায় বসলে বিল্ডিং দেখা যায় না, দেখা যায় একটা পার্ক। জনমানবহীন পার্কটির মাঝে থাকা পুকুরে টলমল করে জ্যোৎস্না দোলার দৃশ্য করবী নয়ন মেলে দেখে। বৈরাগী তার ভাবনারা। বাবা ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণ। ঘুম নেই করবীর চোখে। মা নেই, ব্যাপারটা মস্তিষ্কে এভাবে জেঁকে বসেছে যে ঘুম আসছে না। কত চেষ্টা করলেও মায়ের মুখটা মনে করতে মনে পড়ল না। কেবল মাথায় অদম্য যন্ত্রণা হলো। ছোটবেলাতেই যন্ত্রণা হতো, তারপর বহু বছর গেল আর হয়নি। আজ নতুন করে কেনই বা পুরনো সব ফিরে আসার ঘ্রাণ পাচ্ছে। যা চলে যায় জীবন থেকে তা ফিরে আসা সবসময় কি সুখের হয় নাকি শোকের হয়? করবী ভাবতে পারছে না কিছু। দু চোখ মিলে পদ্মহীন পুকুরটাতে তাকিয়ে রইল। জল থই থই পুকুরটাতে কেবল পূর্ণিমা ভাসছে, নেই কোনো ফুল। করবীর জীবনের সাথে এই ছোট্ট পুষ্কুনির কতটা মিল। কেবল অমিল একটাই, পুকুরটার জ্যোৎস্না থাকলেও করবীর তা নেই। চারিপাশ কেবল অন্ধকার কালো। বিদিশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে এক ধ্যানে। তন্মধ্যেই তার শাশুড়ি তাসনিম বেগম উদ্ভ্রান্ত পায়ে ঢুকলো রুমে। চোখে মুখে চিন্তা। বলল, তুষারের সাথে তিমিরের কথা হয়েছে কিনা একটু জিজ্ঞেস করবে বউ? ওদের ওখানে নাকি বরফ বৃষ্টি হচ্ছে, মানুষ বাসা থেকে বের হতে পারছে না। ছেলেটা সেই দূরদেশে কেমন আছে কে জানে। শাশুড়ির কথায় বিচলিত দেখা গেল না বিদিশাকে। সে রইল শান্ত, নদীর মতন শীতল। অথচ এই শীতলতা সহ্য হলো না তাসনিম বেগমের। সে বিরক্ত হলো। অধৈর্য কণ্ঠে বলল, পরেও তো চুল আঁচড়ানো যাবে, গিয়ে দেখো না তিমির কি বলে।
যাব, হাতের কাজ শেষ হোক। ছেলের বউয়ের এমন উদাসীনতায় বিরক্তি যেন তাসনিম বেগমের হুড় হুড় করে বাড়ল। অসন্তুষ্ট কণ্ঠে বলল, স্বামীর প্রতি মায়া মহব্বত তোমার অন্তরে নেই একটুও, অথচ তোমার সাথে বিয়ে দিয়ে আমি আমার ছেলের শত্রু হলাম। হিংস্র কণ্ঠে কথাটা বলেই থম মেরে গেল ভদ্রমহিলা। ততক্ষণে চিরুনি থেমে গেছে বিদিশারও। সে আয়নার মাঝেই শাশুড়ির প্রতিবিম্বের দিকে চাইল। শাশুড়ির কাচুমাচু মুখের দিকে তাকিয়ে হাসল খানিক, তবে এই হাসি তাচ্ছিল্যে ত্রাস ছুঁড়ে মারল নিঃশব্দে। বিদিশা হাতে চিরুনি নামিয়ে রেখে খুব ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, আমি কি বলেছিলাম আম্মু আপনাকে শত্রু হতে? আচ্ছা, তাসনিম বেগম নিশ্চুপ, প্রতি উত্তরের ভাষা নেই। বললেন না যে আম্মু আমি কি বলেছিলাম এমন কিছু করতে? মুখ ফসকে বেরিয়ে গিয়েছে বউ। আম্মু, কাউকে ভুলবশত মেরে ফেললে যেমন বাঁচানো যায় না, তেমন মুখ ফসকে বের হওয়া কিছু কথার ক্ষত কখনো মুছে যায় না। তাসনিম বেগমের লজ্জায় মুখ ছোট হয়ে এলো। অপরাধীর মতন চুপসে গেল মানুষটা। নতমস্তকে বলল, আমার কথায় কষ্ট পেও না বউ, আসলে সন্তানের প্রতি চিন্তা থেকে বলে ফেলেছি। কথা শেষ করে গটগট পায়ে প্রস্থান নিলেন ভদ্রমহিলা। বিদিশার ঠোঁটে তখনও বিষাদ হাসি লেপটে। শাশুড়ি বের হতেই সে ধপ করে বসে পড়ল খাটে। বিড়বিড় করে বলল, আপনার এতটা কাছে থেকেও আমি কখনো কেন আপনার সন্তান হতে পারলাম না আম্মু? কেন ছেলের বউ হয়েই দোষের ভাগিদার হয়ে থাকলাম? অথচ কোথাও আমার কোনো অন্যায় ছিল না, তবুও পড়তে হলো আমাকে। হতাশার তেতো দীর্ঘশ্বাস মিলে গেল স্বচ্ছ বাতাসে। বিদিশার চোখে ভেসে উঠল সুন্দর একটা সংসার হওয়ার কল্পনা। জীবনের প্রথম এক নিঃসঙ্গ দুপুরে সে যে ছেলেটাকে স্বামী এবং পুরো জীবন ভেবে কবুল বলেছিল, সেই ছেলের ব্যথার দাগ হয়ে থেকে যাবে কখনো ভাবতে পারেনি। অথচ ভুক্তভোগী হয়েও আসামির মতন জীবন কাটালো সে। দিন শেষে সবাই সবার সম্পর্ক আবদার অভিমান নিয়ে ভালোই রইল। কেবল একটি সংসারে ফেলনা আসবাবপত্র হয়ে থেকে গেল সে। নারীর এমন কত গল্প কেউই জানবে না, কখনোই না। রাত তখন 2:30, পুরো পৃথিবী ঘুমন্ত রাজপুরী হয়ে গিয়েছে। কেবল এক আকাশ মুগ্ধতা নিয়ে চাঁদ হাসছে অকৃত্রিম। করবীর ঘুম ভেঙে গেল হুট করে বাজে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা কেমন ছিল ঠিক ঠাহর করতে পারল না, কেবল কানের মাঝে স্বপ্নের কণ্ঠগুলো তখনও বাজছে। এত দ্রুত ভুলে গেল স্বপ্নটা কি নিয়ে বা দেখেছিল। ঘুম ভাঙতেই ফোনের রিংটোন নিঃশব্দতা ভেদ করে কানে বাজতে লাগলো। মস্তিষ্ক তখনও সচল হয়নি। যখন পুরোপুরি স্থির হলো তখন দ্রুত গিয়ে ফোনটা তুলল। তিমিরের নাম্বার। এত রাতে লোকটার কল দেখে কিঞ্চিত কপাল কুঁচকে গেল মেয়েটার। সে সাথে সাথে রিসিভ করতে অপর পাশ থেকে তিমিরের সুমিষ্ট কণ্ঠ ভেসে এলো, ঘুমিয়েছিলে? হ্যাঁ, চোখ লেগে গিয়েছিল আর কি। করবীর উত্তরের পর পর অপর পাশ থেকে অভিযোগ এলো, মেহমানকে আমন্ত্রণ করে না খাইয়ে ঘুমিয়ে গিয়েছো? তিমিরের এহেন কথায় ভ্যাপাচেকা খেল করবী। জি? তিমির এবার ভাবভঙ্গিমা ছাড়াই সোজাসাপটা বলল, খিদে লেগেছে ভীষণ, আমার ভাগের খাবারগুলো নিয়ে কষ্ট করে নিচে আসবে। করবী চমকালো, আপনি কোথায় এখন? কোথায় আর থাকবো, খাবার খেতে উদাস বিলাস সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু মায়া মমতা হয় তবে দেখা দিও। কথাটা বলেই কল কেটে দিল লোকটা। করবী দিশেহারা হয়ে রান্নাঘরে গেল। সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে ছুটল বাড়ির নিচে। বাড়ির মেন গেট হা করে খোলা, দারোয়ান ঝিমাচ্ছে। নিশ্চয়ই তিমিরই খুলিয়েছে গেটটা। করবী অপেক্ষা না করে পা বাড়ায় পথে। গেট পেরুতেই সাদা ঝকঝকে গাড়িটা চোখে পড়ে তার। কালো পাঞ্জাবি পরে গাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকেও অতঃপর চোখে পড়ে। করবী বিচলিত পায়ে এগিয়ে যায়, কাছাকাছি গিয়ে শুধায়, এত রাতে? তুমি ডাকলে আর আমি আসবো না? তিমিরের কথায় লজ্জায় আবিষ্ট হয়ে মেয়েটা মিনমিন করে বলে, বাসায় গেলেই পারতেন। আমার রাস্তায় খেতে অসুবিধা নেই। করবী এক হাতে থাকা পানির বোতলটা গাড়ির উপর রাখে, দ্বিতীয় হাতে থাকা খাবারের থালাটা এগিয়ে দেয় তিমিরের দিকে, শুধায়, এত রাত হলো যে? তুমি জানো না, রাত গভীর হলে তাদের সৌন্দর্যতা বেশি বৃদ্ধি পায়। সেই বেশিটা কতটুকু সেটাই পরীক্ষা করতে এলাম। তিমিরের হেয়ালি উত্তরের গভীরতা বুঝলো না মেয়েটা, বরং বোকা চোখে নিজেও চাঁদের দিকে তাকালো। ঠোঁট উল্টে বলল, কই বেড়েছে, আগের মতোই তো। তিমির এবার শব্দ করে হেসে দিল, ফিচেল কণ্ঠে বলল, এই সৌন্দর্য তুমি দেখতে পাবে না, এই সৌন্দর্য দেখতে পায় কেবল প্রেমিক চোখ। এই যে চাঁদের ঘুম ঘুম চোখে ফুলো পাতা, নাকের চটচটে তেল ভাব, ঠোঁটের শুষ্কতা, এসব তুমি দেখতে পাচ্ছ? করবী তিমিরের কথার আগামাথা পেল না। অদ্ভুত চোখ মুখ করে বলল, চাঁদের চোখ মুখ হয় নাকি? কি বলছেন? কই আপনার চাঁদের চোখ মুখ? তিমির এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, নীল ওড়না দিয়ে ঘোমটা দেওয়া চাঁদ, যার সৌন্দর্য ল্যাম্পপোস্টের আলোয় জগজগ করছে, যার জ্যোৎস্নায় প্রেমিক বুকের শিউলি কানন হৃদয়ে ফুল ফুটেছে,
দেখতে পাও কি তা? প্রেমের অভাবে কিভাবে আমি রাতের নিশাচর হয়েছি, বুঝতে পারো কি তা চাঁদ? দক্ষিণের আকাশে শরৎ আসার ঘ্রাণ, মেঘগুলো সব ভাসা ভাসা আসমান জুড়ে। করবীর পড়াশোনার পাট চুকে বুকে গেছে। মাস্টার্স পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিকভাবে দীর্ঘ ছুটি মিলল। ঘড়িকে পড়াতে এসেছে আজ একটু তাড়াতাড়ি। দরজা খোলা ছিল। বিদিশা ড্রয়িং রুমে বসে কাঁথা সেলাই করছিল, সেজন্য দরজা খোলা। মেয়েটা গোসল করছে। করবীকে দেখে গাল ভরে হাসলো বিদিশা। ভালো আছো আপু? করবী হেসে টেবিলে বসলো, উত্তর দিল। ভালো। তুমি ভালো আছো ভাবি? এই তো ভালো। তুমি বসো, আমি আসছি। ঘুড়ির বোধহয় গোসল শেষ হলো বলে। করবী ঘাড় কাত করে সম্মতি দিতেই বিদিশা উঠে গেল। নিরিবিলি এ ভাব ভেঙে হুট করে একটা গুনগুনিয়ে গানের শব্দ কোথা থেকে এসে যেন মুগ্ধতা ছড়িয়ে দিল চারিপাশে। করবী মনোযোগ দিতেই বুঝলো ঘুড়ির কণ্ঠ। মেয়েটা চমৎকার গান জানে তো, কি সুরেলা সুর। ঘুড়ি গুনগুন করতে করতে বাইরে এসে করবীকে দেখে বেশ বিব্রত বোধ করলো, হাসলো খানিক। আসসালামু আলাইকুম ম্যাম। করবী সালামের জবাব দিল, প্রশংসা করে বলল, তোমার গানের কণ্ঠ ভীষণ সুন্দর ঘুড়ি। গান শিখেছিলে বুঝি? ঘুড়ি লাজুক হাসলো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। শিখতাম, এখন আর যাই না গানের ক্লাসে। করবীর কৌতূহল বাড়ল, বিস্মিত কণ্ঠে বলল, কেন যাও না? কেনর জবাব দিতে গিয়ে ঘুড়ির লজ্জায় মাখো মাখো অবস্থা হলো। করবী দেখলো ঘুড়ির হাবভাব, সাবলীলভাবে প্রশ্ন করলো, তোমার বাবা মা বুঝি পছন্দ করে না? করবীর প্রশ্নে ঘুড়ি চমকালো, থতমত খেয়ে বলল, না না, তেমন না। তবে? ঘুড়ি মাথা নাড়ালো, বিড়বিড় করে বলল, বিদিশা ভাবি দেবর পছন্দ করেন না। ঘুড়ির কথা বোধগম্য হলো না করবীর। আরেকজনের অপছন্দ দেখে মেয়েটা গান গাওয়া ছেড়ে দিয়েছে, ব্যাপার বড়ই অসামঞ্জস্য লাগলো তার কাছে। তবে সে আর প্রশ্ন করলো না। ঘুড়ি এসে বসলো, নিজ মনে পড়াও শুরু করলো। বাহির থেকে তখন উষ্ণ বাতাস আসছে, রুমের পর্দা উঠছে, চারিপাশ নিরিবিলি, ঘর জুড়ে কেবল ঘুড়ির পড়ার শব্দ। ঘুড়ি পড়তে পড়তে হুট করে চুপ করে গেল। করবী তখন অন্য ধ্যানে মগ্ন। ঘুড়ি দনমনে করে ডাকলো, ম্যাম। করবীর ধ্যানে ভাটা পড়লো। সে কিছুটা ঘড়ির মাঝেই বলল, হ্যাঁ। একদিন বিকেলে আমি গিটার বাজাচ্ছিলাম, বিদিশা ভাবির দেবর হুড়মুড় করে দরজায় আসলেন আমার। তারপর রুক্ষ কণ্ঠে বলেছিলেন, ঘুড়ি গিটারটা ধীরে বাজাও, আমার শব্দ পছন্দ না। তারপর থেকে আমার গিটারে কখনো সুরে ওঠেনি। ঘড়ির কথায় করবীর ভ্রু কুচকালো, নাক মুখ কুচকে বলল, কি অভদ্র লোক রে! তুমি ওনার কথা শুনতে গিয়েছো কেন? অদ্ভুত। ম্যাম, তাকে অভদ্র বলবেন না। আমার গিটারের সুর তো তার জন্যই বাজত। সে চায় না বলে আর বাজে না। তাকে মুগ্ধ করতে না পারলে সে গিটার বাজিয়ে কি লাভ? করবীর কাছে এবার ব্যাপারটা স্বচ্ছ। সাদামাটা কাহিনীর ভেতরেও যে প্রেমের একটা গল্প আছে তার বুঝতে বাকি রইল না। তাই সে ফিক করে হেসে দিল। ঘড়ির গাল টেনে বলল, ও বাবা, এখনই এসব? তোমার কিন্তু বয়স কম ঘুড়ি, সাবধান। ঘুড়িও হাসলো তাল মিলিয়ে, ক্ষীণ কণ্ঠে বলল, কেবল ভালো লাগে ম্যাম, এর বেশি কিছু না। হয়েছে, এবার পড়ো। গুমট গরম পড়েছে চারিপাশে। হিরণ রাস্তায় দাঁড়িয়ে বাইকের পাশে সিগারেট ফুঁকছে। চারিপাশ থেকে তখন ব্যস্ত মানুষের পদচারণ। সিগারেটে শেষ টানটুকু দিতেই তার সামনে উপস্থিত হলো হুতুম। এসে আধকণ্ঠে বলল, মস্তান, তুমি এখানে কি করো? হিরণ হুতুমকে দেখে নিটল সুন্দর হাসলো। তোমার জন্য দাঁড়ায় আছি। তুমি কেমন করে জানো আমি যে আসো? জাদু। তুমি জাদু জানো? হুতুমের চোখে চকচক করছে বিস্ময়। তা দেখে হাসলো হিরণ। মাথার উপর নিচ নাড়িয়ে বলল, তা একটু জানে। কথা শেষ করেই হুতুমকে কোলে তুলে নিল হিরণ। চুলগুলো আলগোছে গুছিয়ে দিল, শুধালো, কিছু খাবে? হুতুম আদুরে ভঙ্গিতে ঠোঁট উল্টালো, ভাবুক স্বরে বলল, আমি তো বিন্দুবালার লইকায় এখানে আইসা দাঁড়াইছি, কিছু খাইতে না। খাও কিছু। খাবো, কিন্তু বিন্দুবালা যে কইলো কেউ কিছু সাথলে যেন না খায়। সেটা তো অপরিচিত মানুষের জন্য, কাছের মানুষদের জন্য এই নিয়ম না। হিরণের আশ্বাস বাণীতে যেন হুতুম খুশি হলো, উৎফুল্ল কণ্ঠে বলল, চলো চিপস খাই। হিরণ রাজি হলো। হুতুমকে গাড়িতে বসিয়ে বাইক টেনে কিছুটা দূরে নিয়ে গেল। একটা দোকান থেকে চিপস আর কোক কিনে মেয়েটার হাতে ধরিয়ে দিল। হুতুমের কি খুশি, খুশি যেন ধরেই না। বাদামি মণিগুলো খুশিতে চকচক করছে, গোলাপি চিকন ঠোঁটগুলো বাচ্চাটার মুখের সবচেয়ে সুন্দর অঙ্গ যেন। হিরণ মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে রইল। হুতুম মোটেও ওর বাবা মায়ের মতন হয়নি। বিন্দুর সাথে চেহারা খানিক মিল, বলা যায় বড় বোনের আংশিক পেয়েছে, কিন্তু পুরো চেহারায় বিদেশি আনা রয়েছে। হিরণের ভাবনার মাঝেই হুতুম লাফিয়ে উঠল, মস্তান দেহ দেহ বানির মা যাই,
বানির মা, ও বানির মা। হুতুমের ডাকে হিরণও সেদিকে দৃষ্টি ফেলে। রুবি যাচ্ছে ভেবে সে বার কয়েক ডাকও দেয়, তবে মেয়েটা তাদের দিকে ফিরেও যায় না। হিরণের খটকা লাগে, রুবি তো কখনো বোরকা পড়ে না। তাছাড়া রুবির ডান গালে থাকা তিলটাও চোখে পড়ল না। কিন্তু একটা মানুষের আদৌ এত মিল হয়? এই অতি আশ্চর্যান্বিত ঘটনায় লোমকূপ দাঁড়িয়ে গেল হিরণের। এতটা মিল কারো মাঝে হতে পারে? হিরণ তৎক্ষণাৎ করবীকে কল করে জিজ্ঞাসা করে জানতে পারে করবী তাদের বাসার গলিতে বাসায় ফিরছে। তাহলে এই মেয়েটা রুবি না অন্য কেউ। তিমির হাঁটছে করবীর পাশে, মেয়েটার চোখে মুখে চিন্তা। তিমির বেশ কিছুক্ষণ যাবতই খেয়াল করেছে করবীর চিন্তিত ভাবভঙ্গি। অবশেষে না পেরে শুধালো, কোনো সমস্যা? করবী আচমকা প্রশ্নে থতমত খেলো, আমতা আমতা করে বলল, না। নতুন টিউশনিটা তো দেখি আমাদের গলিতে নিয়েছো। করবী কিঞ্চিত অবাক হলো। ওটা আপনাদের এলাকা? হ্যাঁ, যাব। একদিন আমাদের বাসায় নিয়ে যাব, কেমন? যাবে তো? শেষের প্রশ্নটায় যেন আকাশ সমপরিমাণ সংকোচ এবং সংশয় ছিল। করবী পূর্ণ দৃষ্টিতে তাকালো তিমিরের দিকে, চোখে চোখ পড়ল। বসন্ত এসে যেন ধরা দিল বুকের বাঁ পাশে। হৃৎপিণ্ড বোধ হয় 2-3 বার শব্দ করতে ভুলে গেল। ব্যস্ত পথ হয়ে গেল রূপকথার রাজপুরী। করবী লাজুক হাসলো। যাব। করবীর ছোট্ট উত্তরে যেন খুশি হয়ে গেল তিমির। হুট করে সে একটা বাচ্চামো করে বসলো। কাকে যেন কল লাগালো, রাশভারী কণ্ঠে বলল, ভাবি আপনার শাশুড়িকে বলবেন তিমি তার গন্তব্য পেয়ে গিয়েছে। তিমিরের করা হঠাৎ কাজে করবীর গাল লাল হয়ে গেল। গোল গোল আঁখি দুটিতে লজ্জা ধরা দিল। মেয়েটা ছুটে চলে গেল বাড়ির ভেতরে। তিমিরের মুখে হাসি, অতীত ফিরে পাওয়ার সুখ তার অঙ্গে অঙ্গে। রাতের গহীনে চাঁদ হারিয়ে অমানিসায় ছেয়ে গেছে পৃথিবী। করবী দাঁড়িয়ে আছে তার প্রাণহীন বারান্দায়, চোখ মুখ শুকনো। তৈয়ব হোসেন বেশ কয়েকদিন যাবতই মেয়ের এহেন উদাসীনতা দেখছেন। সন্তানের এমন উদাসীনতায় তারও যে বুক পড়ে। অবশেষে আজ না পেরে তিনি উপস্থিত হলেন। বুকের মাঝে অদম্য সাহস সঞ্চার করে এলেন, ডাকলেন করবীকে। রক্ত করবি, ঘুমোস নিজে? করবীর চমকে যাওয়া উচিত ছিল বাবার অপ্রত্যাশিত কণ্ঠে, কিন্তু সে চমকালো না, বরং ধীরস্বরে বলল, অবশেষে সাহস করলে তবে? তৈয়ব হোসেন চমকালেন মেয়ের হেয়ালি প্রশ্নে। হয়তো বুঝলেন, আবার বুঝলেন না, ভাব করে বললেন, কি বলছিস? আমাকে কেন আধারে রাখছো বাবা? আমার কি সবটা জানার অধিকার নেই? তৈয়ব হোসেন বিব্রত হলেন, তবে বুঝতে দিলেন না। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলেন, কি জানার কথা বলছিস? মা কোথায় বাবা? করবীর সামান্য প্রশ্নে অস্বাভাবিক কম্পন দেখা দিল তৈয়ব হোসেনের মাঝে। বহু কষ্টে তিনি উচ্চারণ করলেন, মরে গিয়েছে। বেঁচে থাকলে তো সাথেই থাকতো। করবী হু হা করে হাসলো, ভগ্ন কণ্ঠে শুধালো, দূরে যাওয়া মানেই তো মরে যাওয়া না, তাই না? বারান্দার শিক গলিয়ে দুটো অপরিচিত ময়না এসে বসেছে ঘরে। কি সুন্দর তাদের হাব ভাব, দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ একসাথে সংসার করা দম্পতি। বারান্দায় এই শুকাতে দেওয়া হয়েছিল কতগুলো ভাত। বিদিশার আবার শুকনো ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে। ময়নাগুলো এসে মনের সুখে কতগুলো ভাত মুখে পুড়ে নিল। তাদের পেট ভরতে আবার কতগুলো মুখে পুড়ে দুই দম্পতি উড়াল দিল বিশাল আকাশে। বিদিশা তাকিয়ে দেখল এই দৃশ্য। পৃথিবীর সকল মুগ্ধতা যেন এই মুহূর্তে এই বারান্দায় এসে ঠিকরে পড়ছে। ময়নাগুলো উড়ে যেতে সে হাসলো, হতাশ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তুষার চাইলে আজ তাদেরও নিশ্চয় একটা সংসার হতো। এমন করে ভাব করেই কেটে যেত সুখের সংসার, অথচ তা হলো কই? বিদিশা ভাবল, ভাবতে ভাবতে ক্লান্ত হলো। এই যে সে মনের মতন সংসার করতে পারল না, তার পিছনে আদৌ সে কতটুকু দায়ী? এক ফোঁটাও নয়। তার জীবনে এক দুপুরে রোদে ঝলসে যাওয়া প্রেম ছিল তুষার, যাকে এক দেখাতেই মন বলেছিল কবুল। অথচ বিসর্জনের ব্যথা বুকে দিয়ে সেই তুষার বিয়ের পরের দিনই মায়ের প্রতি এক বুক অভিমান নিয়ে ঘরছাড়া হলো। তারপর মাস পেরোতেই দেশ ছাড়ল। অথচ বিদিশা মা ছেলের অভিমানে সংসার করার স্বপ্ন নিয়ে মূর্তির মতন হয়ে গেল, যার ব্যথা বেদনা কেউ একবার খতিয়ে দেখার চেষ্টা করেনি। মা নাকি ছেলে হারালো, আর ছেলে হারালো মাকে। আর বিদিশা যে নিজের পুরো জীবনের সুন্দর সময়টা হারালো, সেই হিসেব আজও কেউ করল না। বউ আসবো? তাসনিম বেগমের কণ্ঠ পেতেই বিদিশা ভরকে গেল। চোখের কোণে আসা অশ্রুর বিন্দু লুকিয়ে ফেলতে চাইল গোপনেই। নীল রঙের সুতির শাড়ি পরনে, তার চোখে কাজল, হাতে দুটো সোনার চিকন চুড়ি, গোছা ভরা চুলের রাজখোপা ঝুলছে পিঠে। কান্না লুকিয়ে সে জবাব দিল, আসেন আম্মু। তাসনিম বেগম এলেন, এসে খাটে বসলেন। ঘিয়ে রঙের শাড়ি জড়ানো তার শরীরে। তিনি শাড়ির আঁচলটা টেনে চোখ মুছলেন, হয়তো কাঁদছিলেন। বিদিশা এগিয়ে এলো, শাশুড়ির শুকনো মুখ দেখে বিচলিত কণ্ঠে শুধালো, কিছু হয়েছে আম্মু? ভদ্রমহিলা নিজেকে সামলে নিলেন, চোখের জলটুকু মুছে নিয়েই বললেন, আমি মনে হয় বড় ছেলেটারে না দেখেই মারা যাব।
বিদিশা চমকালো শাশুড়ির এহেন কথায়। বিয়ের পর এই মানুষটাকে সে মা ডেকেছে, সবসময় মানুষটার আগে পিছে ছায়ার মতন ঘুরেছে। এই মানুষটা চলে যাওয়ার কথা শুনতেই তার বুক কাঁপলো। দ্রুত গিয়ে ধরলো শাশুড়ির দুহাত, বলল, অমন কথা বলছেন কেন আম্মু? আমার যে তুষারকে দেখার জন্য প্রাণ কাঁদে বউ। কথাটা বলে ফেল করে কেঁদে দিলেন তিনি। বিদিশা শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। অনবরত বাজায় সে শাশুড়িকে বসিয়ে ছুটে গেল দরজার সামনে। মেয়েলি রিনরিনে কণ্ঠে একবার শুধালো, কে? অপর পাশ শুনশান নীরবতায় নিমজ্জিত, উত্তর এলো না। বিদিশা আবারও একই প্রশ্ন করল। অতঃপর জবাব না পেয়ে কপাল কুঁচকে দরজা খুলতে সে থমকে গেল। বহুদিন আগে সে ঝলসে যাওয়া প্রেমের দুপুর যে আজ তার দরজায় ফিরে আসবে এমন করে সে খুনাক করেও টের পায়নি। টের পেলে এতটা মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা হয়তো কখনো করতো না। বিদিশার বুকে দ্রিম দ্রিম শব্দ অস্ফুট। তার ডাকলো তাসনিম বেগমকে। আম্মু, আম্মু। পুত্রবধূর এমন কণ্ঠ পেতেই তাসনিম বেগম ছুটে এলেন, কণ্ঠে তার উৎকণ্ঠা। কে আসলো বউ? বাকি আর কিছু উচ্চারণ করতে পারলেন না ভদ্রমহিলা। তার আগেই হাউমাউ করে কেঁদে উঠলেন। তুষার, আব্বা, তুমি আসছো? আব্বা গো আমার, মায়ের উপর তোমার এত অভিমান আব্বা, তুমি সত্যিই আসছো? বিদিশা কেবল এক পা দুপা করে পিছনে গিয়ে জায়গা করে দিল। শাশুড়ি গিয়ে জাপটে ধরলেন ছেলেকে বুকে। হইচয়ে বেরিয়ে এলো তিমিরও। নিজের সবচেয়ে প্রিয় ভাইকে দরজার সামনে দেখে থমকে দাঁড়ালো সেও। কিন্তু ব্যাপারটা বোধগম্য হতেই ছুটে গিয়ে ভাইয়ের একপাশের বুক দখল করে নিল। মা ছেলে তিনজনেরই যেন আজ পরম আনন্দের দিন। বিদিশা দূর থেকে সবটা দেখল, কেবল দেখেই গেল। যার জন্য তার তীব্র অপেক্ষা, এত বছরের জীবন অনশন, সেই মানুষটার বুকে তাকে রাখার মতন অবশিষ্ট জায়গাটুকু নেই। কেউ একটি বারও তাকে বলল না কাছে আসতে, ধরে দেখতে এত তপস্যার মানুষটিকে। সবাই যেন ভুলেই গেল একটি মেয়ে বহুদিন মুগ্ধ চোখে পৃথিবী দেখেনি স্বামীর বিচ্ছেদে। সেই মেয়েটিরও যে ভীষণ অধিকার আছে স্বামীর নৈকট্যের, কেউ একটিবার মনে করল না তার কথা। সংসারের চিরজীবন সবটুকু ত্যাগ করে সে আটপৌরে পুরনো আসবাব হয়েই রইল। তাহলে সংসারের একজন হতে পারল না। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। আর সহ্য হলো না এই দৃশ্যটুকু। সে নিবিড়েই প্রস্থান নিল, নিজেকে লুকিয়ে ফেলল তার নিজস্ব রুমটাতে, যে রুমটা থেকেও হয়তো তাকে কিছুক্ষণ পর বের করে দেওয়া হবে। গোটা একটা জীবনে বহুদিন অপেক্ষা করে অবশেষে সে কি পেল? না পেল স্বামীর বুকের একাংশ, এমনকি পেল না বহুদিন বাস করা রুমটাকে নিজের বলার অধিকার। হায়রে জীবন, এমন করে হেলায় হারিয়ে যায়। তৈয়ব হোসেনের শরীরটা গত 2-3 দিন যাবৎ খারাপ ছিল। হুট করে কোথা থেকে জ্বরের উপদ্রব হলো। ততটুকুতেই ক্ষান্ত হয়নি, অসুস্থতার সাথে তুমুল শ্বাসকষ্টও শুরু হলো। প্রথম শ্বাসকষ্টের মাত্রা তুলনামূলক কম থাকলেও বর্তমানে তা ধারণ করেছে ভয়াবহ রূপ। বাবা সেবা করে মেয়েটার দিন যাচ্ছে, টিউশনির পাঠ আপাতত বন্ধ রেখেছে। এই অসুস্থ মানুষটাকে সে কিভাবে ঘরে একা রেখে যাবে? কার ভরসাতেই বা রেখে যাবে? বাবার মাথার পাশে বসে কত হিসেব করছে সে। মাসের শেষের দিকটায় পড়াতে না গেলে গার্ডিয়ানরা বেতন দিতে গাইগুই করেন, অথচ বাবার এই অবস্থায় টাকা পয়সার ভীষণ দরকার। মেয়েটা পরপর দুবার দীর্ঘশ্বাস ফেলতেই অসুস্থ তৈয়ব হোসেনের নিষ্প্রাণ কণ্ঠস্বর পাওয়া গেল। মা, কি ভাবছিস? করবির ধ্যানে কিঞ্চিত টান পড়ল, ভাবনার গহীন সুর ছিঁড়ে গেল আলগোছে। সে গাছাড়া দিয়ে বসলো, বলল, কই তেমন কিছু না তো আব্বু। তৈয়ব হোসেন অসুস্থ হাতটা রাখলেন মেয়ের মাথায়, কম্পনরত কণ্ঠে বললেন, মারে, এই বিরাট দুনিয়ায় তোকে বড় করলাম, একলা করেই হয়তো চলে যাব। বড্ড স্বার্থপর বাবা কিনা আমি। বাবার প্রস্থানের কথা শ্রবণ কেন্দ্রে পৌঁছাতেই গা শিরশির করে উঠল করবীর। নিঃসঙ্গ এক জীবন ভেসে উঠল চোখের পাতায়, যে জীবনে কতগুলো বিবর্ণ বসন্ত আর দীর্ঘশ্বাস ছাড়া কিছু নেই। সব শূন্য, সব ফাঁকা। বাবাবিহীন পৃথিবী কল্পনা করা করবীর জন্য মৃত্যুর সমান, যা সে স্বপ্নেও ভাবতে পারে না। করবী আটকে উঠল। কি বলছো আব্বু? দয়া করে এসব বলো না। আমার কে আছে বলো তুমি ছাড়া? তৈয়ব হোসেন গাল ভরে হাসলেন, মেয়ের মাথায় অবিরত হাত বুলাতে বুলাতে বললেন, মারে, যেতে যে আমাকে হবেই, আজ নয়তো কাল। তোকে এত বড় পৃথিবীতে এত একা করে যেতেই চাই না, কিন্তু হায়াত যে আমার হাতে নেই। অমন বলো না আব্বু, তোমাকে ছাড়া আমি বোধহয় বাঁচতে পারবো না। কে বলেছে পারবে না? অবশ্যই পারবে। কেবল বিকেল হলে তোর একলা লাগবে। সন্ধ্যায় বাসায় ফিরে ফাঁকা ঘর পাবি। বড় জোর আমি না থাকায় তোর বারান্দার গোলাপ ফুলের টপটি শুকিয়ে যাবে। এর বেশি কিছুই হবে না মা। আমি থাকবো না বলে কিছু থেমে থাকবে না, বরং তোর বোঝা কমবে। পঙ্গু বাবার ভার কমে যাবে কাঁধ থেকে। তখন দেখবি
তুই উপলব্ধি করতে পারবি। আমি নেই বলে কারো কোনো বিরাট ক্ষতি হয়ে যায়নি, বরং লাভই হয়েছে। তোর বেঁচে থাকার যুদ্ধে দায়বদ্ধতা কম থাকবে। কথা বলতে বলতে তৈয়ব হোসেনের শ্বাস প্রশ্বাসের গতি বদলে গেল। অস্বাভাবিকভাবে মানুষটার শ্বাস টানা শুরু করলো, যেন পৃথিবীতে কতই না অক্সিজেনের অভাব। বাবার বুকের ওঠানামায় এত অস্বাভাবিকতা দেখে করবি ঘাবড়ে গেল। তৈয়ব হোসেনকে বারবার জিজ্ঞাসা করলো তার অসুবিধে কোথায় হচ্ছে, অথচ মানুষটার অবস্থা হুট করে এত অবনতিতে গিয়ে ঠেকলো যে সে আর প্রকাশ করতে পারছিল না কিছু। চারিদিকে বিকেলের ধবধবে রঙও ততক্ষণে ঝিমিয়ে আধার হয়ে এসেছে। ঘর জুড়ে কেবল করবীর উৎকণ্ঠার শব্দ আর ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। আলো জ্বালানো হয়নি ঘরটায়। করবীর বুক ঠিকরে কান্না আসছে। এতটা অসহায় সে কখনো হয়নি এর আগে। অসহায় হওয়ার আগে বাবার হাতটি তার মাথায় এসে সান্ত্বনা দিয়েছে, অথচ আজ সেই হাতই পালিয়ে যাওয়ার ফোন দিয়ে ফিকির করছে। করবী ছুটে গিয়ে তার ভাঙাচোরা মোবাইলটা বের করলো। হিরণের নাম্বারটা বের করে আবার কি মনে করে যেন কল দিল না। কল দিল তিমিরকে। দুবার রিং হতেই রিসিভ করে তিমির হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।